হ্যালো ভিউয়ার্স, আলোদের চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প সবার আগে শুনতে চাইলে আমি আলোদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কেমন? ধন্যবাদ। সকাল সকাল পূর্ণা, প্রেমা, বাসন্তী, প্রান্ত সবাই মিলে হাওলাদার বাড়িতেই চলে আসে। সবাই খুব চিন্তিত, তারা নিজের চোখে পদ্মজাকে দেখতে চায়। পদ্মজার গলায় মাফলার রয়েছে, যেন গলার দাগ দেখা না যায়। তার ঘরের সামনে একজন লোক সবসময় ঘুরঘুর করছে, আমির পাহারাদার রেখেছে, এছাড়া নজর রাখার জন্য লতিপাতও আছে। পূর্ণা, প্রেমা ঘরে ঢুকে চিৎকার করে আপা বলে পদ্মজাকে জড়িয়ে ধরল। পদ্মজা যেন প্রাণ ফিরে পায়, খুশিতে তার চোখের জল চলে আসে। সে দুই বোনের মাথায় চুমু দিয়ে বলে, আমার বোনেরা। পদ্মজার গালের ক্ষতস্থান সবার আগে প্রেমা খেয়াল করে। সে প্রশ্ন করে, আপা, তোমার গালে কি হয়েছে? পদ্মজা হাসার চেষ্টা করে, বলে, ব্যথা পেয়েছি। পূর্ণা পদ্মজার ক্ষতস্থান ছুঁয়ে বলে, আপা, এতটা কেমন করে হলো? কবে হলো? আমির ঘরে প্রবেশ করে। পূর্ণার জবাব দেয়, ঢাকা যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। পদ্মজা আমিরের দিকে তাকালো। রাতের পর আর তার সাক্ষাৎ পাওয়া যায়নি। ফজরের অন্দরমহলে রেদওয়ানকে নিয়ে এসেছে। আমির পদ্মজার দিকে তাকালো না। সে টেবিলের উপর থেকেই একটা কলম তুলে নিল, তারপর আসছি বলে চলে যায়। পদ্মজার মুখে বসিয়ে গেছে বানানো কথা। পূর্ণা উত্তেজিত হয়ে প্রশ্ন করে, আপা, দুর্ঘটনা মানে কেমনে কি হলো? পদ্মজার মিথ্যের বলতে অস্বস্তি হচ্ছে। সে বলল, যা হয়ে গেছে হয়েই গেছে, এখন তো ভালো আছি, দুর্ঘটনা মনে রাখতে নেই, এই সব নিয়ে কোনো আলোচনা না। পূর্ণার খুব কষ্ট হচ্ছে। পদ্মজার ফর্সা গালে ক্ষতটা ভেসে আসে। ভয়ানক দেখাচ্ছে পূর্ণা, ভয়ানক দেখাচ্ছে। পূর্ণা পদ্মজাকে ছড়িয়ে ধরে। পদ্মজা টের পায় পূর্ণা কাঁদছে। পূর্ণা এত কেন ভালোবাসে? পদ্মজার পূর্ণার মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদে না? এইটুকুর জন্য কেউ কাঁদে? পূর্ণা কান্না মাখা স্বরে বলে, মনে হচ্ছে আমি ব্যথা পেয়েছি। পদ্মজা পূর্ণাকে সামনে দাঁড় করায়। পূর্ণার দুই গালে হাত রেখে বলে, আমার কাঁদুনি রে। পূর্ণা হাসে, তার সাথে পদ্মজাও হাসে। হাসে প্রেমা, প্রান্ত, বাসন্তী। পদ্মজার পাতাল ঘরে থাকা মেয়েগুলোর কথা মনে পড়ে যায়। সেই মেয়েগুলোরও মা, বোন, বাবাও তো অপেক্ষা করে আছে, আশাই আছে একদিন তাদের মেয়ে বোন ঘরে ফিরবে। পদ্মজার বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কিছুতেই মেয়েগুলোকে কুরবানি হতে দেওয়া যাবে না। সে তার সব কিছু ত্যাগ করে হলেও বাঁচাবে। পূর্ণারা দুপুরে চলে যায়। আমির ঘরে আসে। দরজা থেকে পদ্মজাকে বলে, কারো কাছে কিছু বলার চেষ্টা করবে না, বন্ধেরও না। নিজেকে নিয়ন্ত্রণে রাখবে। কাউকে কিছু বললে তোমার বন্ধের ক্ষতি হবে। বাইরে শান্টু আছে, বাড়ির গেটেও দুজন আছে। বাইরে থেকে কেউ যেন না আসে, শুধু তোমার পরিবার ছাড়া। বেরোবার চেষ্টা করো না। আমির কথা শেষ করে ঘুরে দাঁড়ায়। পদ্মজা প্রশ্ন করে, আমার কাছে আমাকে যেতে দেওয়া হচ্ছে না কেন? আমা অসুস্থ, ওনাকে আমি দেখতে চাই। বলে দিচ্ছি, যেতে দিবে। পূর্ণাকে বিয়ে দিতে চাই, খুব দ্রুত। প্রেমাকেও। আমির ঘুরে দাঁড়ায়, বলে, প্রেমাকেও কেন? আমার ভবিষ্যৎ আমি জানি না, হয় জেল নয় মৃত্যু, কিছু একটা হবেই। তাৎক্ষণিক আমির কিছু বলার মতো খুঁজে পেল না। সময় নিয়ে বলে, মৃদুল আর পর্ণাকে গতকাল সন্ধ্যায় মেলায় দেখেছি। মৃদুলের সাথে কথা বলতে পারো। পদ্মজা অবাক হয়ে জানতে চাইল, সত্যি? কি করছিল? মেলায় কি করতে যায়? পদ্মজা বুঝতে পারে। সে বলল, ছোট ভাই আপনার মতো না, তার কোনো নিশ্চয়তা আছে? মৃদুল আমাদের বংশের না, তাই আমার সাথে নেই। বাইরে কিছু করে নাকি জানি না। পদ্মজার জবাব না শুনেই আমির চলে যায়। পদ্মজা ভাবতে বসে, মৃদুল অনেক সুন্দর একটা ছেলে। সে কি পূর্ণাকে সত্যিই ভালোবাসে, নাকি এমনি ঘুরতে গিয়েছিল? একটা ছেলে মেয়ে এমনি তো মেলায় ঘুরতে যাবে না, তাদের সমাজ তো এমন নয়। পদ্মজা দৌড়ে বেরিয়ে আসে, আমিরকে ডাকলো। শুনুন। আমির দাঁড়ালো। পদ্মজা বলল, আমি ছোট ভাইয়ের সাথে কথা বলতে চাই। সন্ধ্যায় কথা হবে, আমার সামনে। ফরিনার অবস্থা করুন।
পদ্মজা সব জেনে গেছে। জানার পর অসুস্থতার কয়েক গুণ বেড়ে গেছে। মৃত্যুর প্রহর গুনছে। পদ্মজা ঘরে ঢুকে দেখে ফরিনা চোখ বুজে শুয়ে আছেন। পদ্মজা ফরিনার শিওরে গিয়ে দাঁড়ালো, ডাকলো। আম্মা। ফরিনার বুক ছ্যাঁত করে উঠল। তিনি চট করে চোখ খুললেন, চোখ ভরে উঠলেন জলে। তিনি উঠতে চান, পদ্মজা ধরে। ফরিনা কেঁদে উঠলেন। কেঁদে উঠে পদ্মজাও দুজন দুজনকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদে। ফরিনা চোখের জল মুছে বললেন, আজরাইল আমার ঘরে ঘুরতাছে, তোমারে না দেখা আমি কেমনে মরি কত? এইসব বলবেন না আম্মা, আমার মা নেই, আপনি আমার মা। ফরিনা বুক ভরে নিঃশ্বাস নিয়ে বলেন, এখন আমি শান্তিতে মরতে পারুম, তোমারে আমার অনেক কথা কওনের আছে। পদ্মজা ফরিনার এক হাত মুঠোয় নিয়ে ভেজা কণ্ঠে বলে, আপনার ছেলের সম্পর্কে সব জানি আম্মা, আমার বিশ্বাস করতে খুব কষ্ট হয়েছে। ফরিনাই ঘৃণায় কপাল কুঁচকে ফেললেন, বললেন, বাবু আমার গর্ভের কলঙ্কিত করছে। আপনি উত্তেজিত হবেন না আম্মা। আমি তোমারে কইতে গিয়েও কইতে পারি নাই, আমারে মাপ কইরা দাও। তোমার জীবনটা আমার কুলাঙ্গার সন্তানের লাইগা নষ্ট হইয়া গেছে। ও মা, ওরা তোমারে মারছে? না আম্মা, আমাকে কেউ মারেনি। আপনি শান্ত হন, আমি চলে এসেছি, আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার আর কষ্ট হবে না। ফরিনা চোখ বড় বড় করে তীব্র ঘৃণা আর রাগ নিয়ে বলে, আমি যদি মইরা যাই, তুমি বাবুর বাপের মাথাটা কাইটা আমার কবরে রাইখা আইবা, আমার আদেশ এইটা, তাইলে আমার আত্মা শান্তি পাইব। ফরিনা ছটফট করছেন, শ্বাস নিচ্ছেন অনেক কষ্টে, রাগে শরীর কাঁপছে। বিছানায় দুর্গন্ধ, চোখ মুখ শুকিয়ে একটুখানি হয়ে গেছে। পদ্মজা দুই হাতে ফরিনাকে জড়িয়ে ধরল, শান্ত করার জন্য বলে, আম্মা শান্ত হন, আল্লাহ সব পাপের জন্য শাস্তি অনেক আগে থেকেই বরাদ্দ করে রেখেছেন, সবার শাস্তি হবে, হতেই হবে। শোরের বাচ্চা আমার সাথে কি করছে আমি তোমারে কইতে চাই, তুমি হুনো আমার কথা। সব শুনবো আম্মা, সব শুনবো। লতিফা বাবু বলল খাবার নাকি খাচ্ছেন না, এখন খাবেন, ঔষধ খাবেন, ঘুমাবেন, তারপর একটু সুস্থ হয়ে সব বলবেন। আপনার গা পুড়ে যাচ্ছে জ্বরে, কাঁপছেন আপনি, শান্ত হন আপনি। ফরিনা আবল তাবল বলতেই থাকেন। মানুষটার মৃত্যু যেন ঘনিয়ে এসেছে। পদ্মজা বিছানা পরিষ্কার করে, ফরিনার শরীর মুছে দেয়, নতুন শাড়ি পরিয়ে খাইয়ে দিল, তারপর জোর করে ঘুম পাড়িয়ে লম্বা করে নিঃশ্বাস ছাড়ল। মানুষটার অতীত কতটা ভয়ঙ্কর সে জানে না, তবে শুনতে চায়। সব কিছু জেনে বড় কোনো উদ্যোগ নিতে হবে। পদ্মজা নিজের মায়ের একটা কথা মনে পড়ে। তিনি সবসময় বলতেন, প্রতিটি মানুষ কোনো না কোনো উদ্দেশ্যে জন্মগ্রহণ করে। যদি এই কথাটি সত্য হয়, তবে হাওলাদার বংশের শেষ পুরুষদের ধ্বংস করাই তার জন্মের উদ্দেশ্য। সে শতভাগ নিশ্চিত। সন্ধ্যা নেমেছে। কিছুক্ষণ পূর্বে আজ আকাশ পরিষ্কার, কুয়াশা নামেনি। সন্ধ্যার নামাজ আদায় করে পদ্মজা নিজের ঘরে বসে আছে, অপেক্ষা করছে মৃদুলের জন্য। নিস্তব্ধতা ভেঙে পায়ের শব্দ ভেসে আসে। আমির ঘরে প্রবেশ করে, পদ্মজার থেকে দূরত্ব রেখে চেয়ারে বসে। তারপর প্রবেশ করলো মৃদুল। মৃদুলের বুক কাঁপছে, সে চিন্তিত। পদ্মজা মৃদুলকে সালাম দিল, তারপর বলে, বসুন ছোট ভাই। মৃদুল বসল। সে বুঝতে পারছে না কি হতে চলেছে, শঙ্কিত সে। গোপনে ঢোক গিলে একবার আমিরকে আর একবার পদ্মজাকে দেখল। পদ্মজা বলল, কেমন আছেন? মৃদুল অস্বস্তি হচ্ছে। সে দ্রুত জবাব দিল, ভালো আছি ভাবি। কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি। কেমন লাগছে এখানে? খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে? জি ভাবি, সব ঠিক আছে, ভালো লাগছে। রানী আপার কথা খুব মনে পড়ে। পদ্মজা আক্ষেপের স্বরে বলে, রানী আপা যে কেন এমন করলো, যদি ফিরে আসতো। মৃদুল নিরুত্তর। পদ্মজা আমিরের দিকে তাকালো। আমির নিশ্চুপ, সে এই আলোচনায় যাবে না। পদ্মজা মৃদুলকে বলে, আচ্ছা, সোজাসুজিভাবেই কথা বলি, পূর্ণার সাথে আপনার সম্পর্কটা কি? পদ্মজার প্রশ্ন শুনে মৃদুলের দম গলায় এসে আটকে যায়। সামনে বড় ভাই আমির হাওলাদার, যাকে সে ভয় পায়, প্রশ্ন করছে পূর্ণার বড় বোন, যে বোনকে পূর্ণা সবচেয়ে বেশি ভয় পায় আর ভালোবাসে। এমন পরিস্থিতিতে যারা পড়েছে তারাই বুঝবে তখন কেমন অনুভূতি হয়। মৃদুলকে চুপ করে থাকতে দেখে পদ্মজা বলে, মৃদুল বলুন ছোট ভাই। বুক ভরে নিঃশ্বাস নিয়ে আবার ছাড়লো, তারপর বলে,
কোনো নাম নাই। আমি পূর্ণারে পছন্দ করি, আর পূর্ণা আমারে। পদ্মজার বুক থেকে ভারী বোঝাটা নেমে যায়। মৃদুল এক প্রশ্নে সত্য কথা বলতে পেরেছে ভেবে আনন্দ হচ্ছে। কথাবার্তা বাড়ানো সম্ভব নয়, হাতে সময় নেই, তাই সে নড়ে চড়ে বসে বলল, আপনি বা আপনার পরিবার বিয়ের জন্য প্রস্তুত আছেন? পূর্ণাকে বিয়ে করতে চান? মৃদুল আবারও আমির আর পদ্মজাকে দেখলো। আমির তার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। সে নীরব দর্শক। মৃদুল বুঝতেই পারছে না কিভাবে জবাব দিলে ভদ্র দেখাবে। প্রেমিকার অভিভাবকদের সাথে কথা বলার জন্য আলাদা কলিজা লাগে। মৃদুল এক হাতে মাথা চুলকালো। পদ্মজার কেন যেন হাসি পায়, কিন্তু চোখে মুখে গাম্ভীর্য ধরে রাখে। এই মুহূর্তে সে পাত্রীর অভিভাবক। মৃদুল ধীরে সুস্থে বলে, আম্মা আব্বা কয়দিন ধরে বিয়ের কথা বলতেছে। আমি রাজি ছিলাম না, এখন রাজি আছি। পদ্মজা মৃদুলকে আগাগোড়া পরখ করে নিয়ে বলে, বিয়ের ক্ষেত্রে গায়ের রং নিয়ে আপনার মতামত কি? প্রশ্ন শুনে মৃদুল থতমত খেয়ে গেল। মনে হচ্ছে সে পরীক্ষা দিতে এসেছে। ম্যাট্রিক পরীক্ষায় যা পারেনি লিখেনি। চুপচাপ বসে সময় গুনছে কখন ছুটি হবে। কিন্তু এখন তো জিততেই হবে। জীবন মরণের প্রশ্ন। সকালে যে কার মুখ দেখে উঠেছিল? মৃদুল মুখখানা একটুখানি করে বলল, জানি না ভাবি, আমার চোখে আগে কালো সাদার ভেদাভেদ ছিল, কিন্তু এখন নাই। কেন নাই জানি না, হুট করে মনে হইতেছে চামড়ায় যায় আসে না। মনের টানটা আসল। যারে ভালোবাসা যায় তার সব কিছুই ভালোবাসা যায়। সব কিছুর উপরে ভালোবাসা, ভালোবাসার সামনে সব কিছু তুচ্ছ। আর মৃদুলের কথা শুনে পদ্মজা বুকটা কেমন করে ওঠে। সে আর চোখে আমিরের দিকে তাকালো। আমিরও আর চোখে তাকায়। দুজনের চোখাচোখি হতেই আমির উঠে চলে যায়। মৃদুল ভেবাচাকা খেয়ে গেল। ভাবি ভুল কইছি। ভাই রাগ কইরা চলে গেল। পদ্মজা লুকানোর যন্ত্রণা হজম করে নিয়ে বলে, ভালো কথা বলেছেন, আমি কথা বাড়াবো না। পূর্ণাকে বিয়ে করতে ইচ্ছুক হলে দ্রুত নিজের বাড়ি ফিরে যান, অভিভাবক নিয়ে আসুন। আমি আমার বোনকে বিয়ে দেব। আপনার পরিবার রাজি থাকলে আমার আপত্তি নেই। আমার বোন আমার দায়িত্বে। আমি চাই না সে বিবাহ বহির্ভূত সম্পর্কে দীর্ঘদিন থাকুক। আশা করি দ্রুত সব কিছু হবে। মৃদুল খুব অবাক হয়। সে ভেবেছিল পদ্মজা রাজি হবে না। তাকে রাজি করাতে অনেক কাঠখড় পোড়াতে হবে। কিন্তু পদ্মজা তো রাজি। মৃদুলের নিজেকে সৌভাগ্যবান মনে হতে থাকে। সকালে কোনো সৌভাগ্যবানের মুখ দেখে উঠেছিল মনে করতে পারলে সে তাকে একটা হাসি দেবে বলে ভেবেছিল। মৃদুল চট করে চেয়ার ছেড়ে উঠে পদ্মজাকে সালাম করতে ঝুঁকল। পদ্মজা আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে যায়। সে দ্রুত বিছানার উপর পা তুলে ফেলল। তারপর বলল, আস্তাক ফিরুল্লাহ, ছোট ভাই আপনি আমার বড়। আমি শনিবারে বাড়িতে যাব, রবিবারে আম্মা আব্বারে নিয়ে আসবো। আপনি চিন্তা করবেন না, আসি ভাবি। যান, আল্লাহ আপনার ভালো করুক। মৃদুল তাড়াহুড়ো পায়ে বেরিয়ে যায়। পদ্মজা হাসে। মৃদুল একদম পূর্ণার মতো ছটফটে চঞ্চল। আমির জানালার ধারে দাঁড়িয়েছিল। পদ্মজাকে হাসতে দেখে ঠোঁটে হাসি ফুটে ওঠে। ধীর পায়ে জায়গা ত্যাগ করে বারান্দার গ্রিল ধরে দাঁড়ায়। দূর আকাশে চোখ রেখে কি যেন ভাবে। তখন রেদওয়ান আসে। আমিরকে জানায়, শুক্রবারে সমাবেশ হচ্ছে না। আমির প্রশ্ন করল, কেন? শীতের কাপড় এখনো আসেনি। কাল দিন পরই শুক্রবার। আবার কাজই এমন। ভাগ্য ভালো গ্রামবাসী আগে দাওয়াত দেওয়া হয়নি, শুধু চেয়ারম্যানদের দেওয়া হয়েছিল। সমাবেশ যে হচ্ছে না তাদের জানানো হয়েছে। হয়েছে। তুই কি আমার সাথে বের হবি? আমি অন্যদিকে যাব। রাতের ঘটনা শুনলাম। আরভিদের লাশটা কি করা হয়েছে? যা করা হয় তাই করা হয়েছে। বাঁচানোর চেষ্টা করা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য সম্ভব হয়নি। আমি ঘুমে না থাকলে এমন কিছুই হতো না। আমিরের মেজাজ বিগড়ে যায়। বলল, তো ঘুমালি কেন? তুই বউয়ের প্রতি দরদ দেখিয়ে আমাদের দলের একজন বিশ্বস্ত শক্তিশালীকে হারালি। আমির কিছু বলল না। রিদওয়ান বলল, পদ্মজার বুকেও ভয় ডর নাই। সব তোর দোষ। আমির ক্রোধ নিয়ে বলল, আমার সাথে গলা উঁচিয়ে কথা বলবি না। কি করবি? মারবি? মার। আমির দাঁতে দাঁত লাগিয়ে কিরমির করে বলে, রেদওয়ান, মুখ নিয়ন্ত্রণ কর, নয়তো বিছানায় না সোজা কবরে যাবি। পুরনো প্রতিশোধ নিয়ে নিব। রেদওয়ান আমিরের দিকে অগ্নিদৃষ্টি ছুঁড়ে দিয়ে চলে যায়। আমির গ্রিল খামচে ধরে। তার কপাল থেকে ঘাম ঝরতে থাকে। রেগে গেলেই তার কপাল ঘামে। ফরিনার ঘর অন্ধকারে ডুবে আছে। মজিদ হাওলাদার আলাদা থাকেন। পদ্মজা ঘরে ঢুকে আগে হারিকেন জ্বালালো। বিছানার এক কোণে রেখে ফরিনের পাশে বসলো।
ফরিনা ঘুমাচ্ছেন, নিঃশ্বাস নিচ্ছেন ঘন ঘন। দেখে মনে হচ্ছে কেউ রুহুর গলা চেপে ধরে রেখেছে। ফরিনার নিঃশ্বাস নেওয়ার জন্য ছটপট করছে। পদ্মজার বুকটা ব্যথায় ভরে ওঠে। সে ফরিনার চুল বিলি কেটে দেয়, আর এক হাতে ফরিনার এক হাত শক্ত ধরে ওঠে। হাত দুটো নিস্তেজ নরম, যেন মরে গেছে। পদ্মজার কষ্ট হয়। মনে পড়ে প্রথম হাওলাদার বাড়িতে প্রবেশ করার কথা। কত মানুষ ছিল। লাবণ্য বিলেত পড়তে চলে গেল। শুনেছে লাবণ্য বিলেতের এক ছেলেকে বিয়ে করতে চলেছে। আমির অনুমতি দিয়েছে। ফরিনার কষ্ট পেয়েছেন। রানী আপা কোথাও চলে গেল কে জানে। কষ্টের পরিমাণ কতটা বেশি হলে একটা মানুষ এইভাবে হারিয়ে যায়। মদনকে আজ সারা দিন দেখা যায়নি। কোথায় সে? ফরিনা চোখ খুললেন। পদ্মজাকে দেখে মৃদু হাসলেন। পদ্মজা বলল, কেমন আছেন আম্মা? কোথায় কষ্ট হচ্ছে? ফরিনা পদ্মজার এক হাত ধরে বলল, তুমি আইসো মা? আসছি আম্মা, কিছু লাগবে? ফরিনার কথা বলতে খুব কষ্ট হয়। সারা শরীরে আগুন পুরানো জ্বালা পোড়া। ঘরটাকে মৃত্যুপুরী বলে মনে হয়। পৃথিবী তাকে আর রাখতে চাইছে না, ঠেলে যেন সরিয়ে দিচ্ছে অজানা জগতে। তিনি সময় নিয়েই বললেন, কিছু লাগবো না মা, তুমি আমার ধৈরা থাও। পদ্মজা ফরিনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আছি আম্মা, আমি আছি। ফরিনা হারিকেনের নেভু আলোয় পুরো ঘরটাকে দেখলেন। পদ্মজাকে দেখলেন আচমকা ডান পা বিরতিহীন কাঁপতে থাকে। তিনি পদ্মজার শাড়ি খামচে ধরে ভয়ার্ত স্বরে বললেন, আমারে নিয়া যাইতেছে, আমারে ধরো পদ্মজা, আমারে ধরো, আমারে নিয়া যাইতেছে, যা যা এখান থেকে যা। তিনি কাঁদতে থাকেন। পদ্মজা ভয় পেয়ে যান। এক হাতে ফরিনার ডান পা চেপে ধরে। ধীরে ধীরে কাঁপাকাঁপি থেমে যায়। পদ্মজা দ্রুত ফরিনাকে পানি পান করালো। তারপর বলল, কিছু হয়নি আম্মা, কেউ নেই এখানে। আপনি মিছে মিছে ভয় পাচ্ছেন। ফরিনা ভীত কণ্ঠে উচ্চারণ করলেন, কেউ নাই। না নেই, ঘুমানোর চেষ্টা করুন আম্মা। ফরিনা পদ্মজার দুই হাত আঁকড়ে ধরে চোখ বুঝেছেন। পদ্মজা ছাড়া মানুষটার কেউ নেই। তিনি পদ্মজাকে কতটা বিশ্বাস করেন, ভরসা করেন, সেটা হাত ধরে রাখা দেখেই বোঝা যাচ্ছে। বসে থাকতে থাকতে পদ্মজার চোখ দুটি লেগে আসে। তখন ফরিনা চোখ খুলে বললেন, আমার আম্মার নাম ফুলবানু আসল, রামপুরা সেরি। পদ্মজার ঘুম ছেড়ে যায়। সে নড়ে চড়ে বসে। আরও একটি জীবনের গোপনের অধ্যায়ের সাক্ষী হতে চলেছে পদ্মজা। ফরিনার চোখের দৃষ্টি ছাদে। তারা দুজন ছাড়া কোথাও কেউ নেই। বাইরে থেকে শেয়ালের হাঁক ভেসে আসছে। ফুলবানু দেখতে সুন্দর ছিল বলে তার নাম হয় ফুলবানু। ফুলবানুর মা মারা যায়, তখন ফুলবানুর বয়স হয় 6। বাবার আদরেই বড় হয়। যখন ফুলবানুর 14 বছর বয়স, তখন বনেদি এক পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে। তাদের যৌতুকের চাহিদা অনেক, তাও ফুলবানুর বাবা রাজি ছিলেন। জমি জমা গরু ছাগল বেচে মেয়ের বিয়ে দিলেন। একটাই যে মেয়ে ছিল, মেয়ের সুখেই সব। ফুলবানুর সংসার 2 মাসের বেশি ভালো যায়নি। স্বামী চাপ দেয় যৌতুকের জন্য। ফুলবানু সে খবর তার বাবার কাছে পাঠায়। ফুলবানুর বাবা শেষ সম্বল বাড়িটাও বিক্রি করে দেন। মেয়েকে সুখী করে নিজের নিরুদ্দেশ হয়ে যান। বেছে নেন অনিশ্চিত জীবন। মানুষটার খবর আর পায়নি ফুলবানু। বেঁচে আছে নাকি মরে গেছে সে জানে না। বিয়ের বছর খানেকের মাথায় জন্ম হয় ফরিনার। ফুলবানুর শ্বশুরবাড়ি অপেক্ষায় ছিল। ছেলের আশায় মেয়ে দেখে তার কপাল কুঁচকায়। এদিকে ফুলবানুর স্বামীর সম্পর্ক হয়েছে আর এক বনেদি ঘরের মেয়ের সাথে, যার বয়স ফুলবানুর স্বামীর চেয়েও বেশি। মেয়ে জন্ম দেওয়ার অপরাধে ফুলবানুকে সহ ফরিনাকে রাস্তায় ফেলে দেয় তারা। ফুলবানুর স্বামী বিয়ে করে বনেদি ঘরের সেই মেয়েটাকে। যৌতুক দিয়ে ভরিয়ে দেয় সেই ঘর। সেখানে এতিম ফুলবানুর জায়গা হয়নি কিছুতেই। রাস্তায় কত মানুষ ছিঁড়ে খায় তাকে, তবুও রক্তাক্ত অবস্থায় ফুলবানু ধরে রাখে তার আদরের একমাত্র কন্যা ফরিনাকে। মানসিক ভারসাম্য হারিয়ে আনন্দপুরের বাজার বেছে নেয় ফুলবানু। এক পাগলি মেয়ে হিসাবে বড় হতে থাকে ফরিনা। বয়স বাড়তে বাড়তে 12তে এসে ঠেকে। সেই সময় এক চন্দ্রহীন রাতে মজিদের শিকার হয় ফরিনা। ঘোর অন্ধকারে ফরিনাকে নিয়ে আসা হয় পাতাল ঘরে। ছোট্ট ফরিনা মুক্তির জন্য ছটফট করে। মজিদ তখন টকবগে যুবক, তার এক একটা থাবা ক্ষুধার্ত হিংস্র বাঘের মতো। ফরিনার ছোট্ট শরীরে নির্মমভাবে কুলসিত হয়। রক্তাক্ত ফরিনা জ্ঞান হারিয়ে পড়ে থাকে পাতাল ঘরে। এরপরের দিন চোখ খুলে মজিদের সাথে খলিলকে দেখতে পাই। আশেপাশে কয়েকজন পুরুষ ছিল। বাঁধা অবস্থায় ছিল 4টে মেয়ে।
ফরিনার চোখের সামনে 4টা মেয়েকে বীভৎস ধর্ষণ করা হয়। ফরিনা ভয়ে কাঁপতে থাকে, সারা শরীরের ব্যথা ভুলে যায়। নৃশংসতার এই তাণ্ডব শেষ হওয়ার পর মজিদ ফরিনার কাছে আসে। তখন খলিল ফরিনাকে দেখে বলল, ভাই, এ ছেড়ি তো ফুল বানুর। মজিদ প্রশ্ন করে, কোন ফুল বানু? বাজারের পাগলিটা যে। হাওলাদার বাড়ির ছেলেরা ছেলে সন্তানের জন্য খুঁজে খুঁজে অসহায় মেয়েদের বিয়ে করে, যাতে কখনো মুখের ওপর কথা না বলতে পারে। সব জানার সত্ত্বেও চুপচাপ সব মেনে নেয়। যে মেয়ে সুন্দর হোক না বা কুৎসিত, তাতে যাই আসে না, ছেলে সন্তানটাই আসল। গরিব অসহায় মেয়েদের হাওলাদার বাড়ির পুরুষের বিয়ে করে ঘরে তোলে বলে চারিপাশে তাদের অনেক নাম, অথচ কেউ জানে না ভেতরের খবর, কেউ জানে না ভালো মানুষের পিছনে নোংরা গল্প। চতুর মজিদ তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় ফরিনাকে বিয়ে করবে। এমন মেয়ে আর খুঁজে পাওয়া যাবে না। ফরিনার পরিবার বলতে কিছুই নেই। মা আছে, সেও মানসিক ভারসাম্য হারিয়ে পথে ঘাটে ঘুরে। সুন্দর অনেক মেয়ের সঙ্গে সঙ্গ তো প্রতিদিনই পাওয়া যায়, সমাজের চোখে বউ একজন হলেই হলো। মজিদের ঠোঁটে হাসি ফুটে ওঠে। সে ফরিনাকে অন্দরমহলে নিয়ে আসে। পূর্বে মজিদের একটা বিয়ে হয়েছিল, কিন্তু সেই মেয়ে বেশি দিন বেঁচে থাকতে পারেনি। মজিদের পাপের পথের বিষধর কাঁটা হওয়ার ফলে তাকে জীবন দিতে হয়েছে। খলিলের বউ আমিনা তখন গর্ভবতী। আমিনার বয়স ছিল 15। মজিদ ফুলবানুকেও অন্দরমহলে নিয়ে আসে। ফুলবানু আর মজিদের বয়স কাছাকাছি ছিল। মজিদ তখন প্রস্তাব দিল। বোকা সরল সহজ ফুলবানু খুব খুশি হয়। তার মেয়ে এত বড় বাড়িতে রানীর মতন থাকবে, তাকেও থাকতে দিবে, এর চেয়ে খুশি কি হতে পারে। মজিদের মাতা নূরজাহান বিয়ের প্রস্তুতি নেন। বাড়িতে মজিদ খলিলের অভিভাবক বলতে তিনি ছিলেন। তার স্বামী অষ্টাদশী এক তরুণীর সতীত্ব হরণ করতে গিয়ে সেই তরুণীর হাতে নিহত হয়। ঘরোয়াভাবে সম্পূর্ণ বিয়ে হয়। আনন্দপুর সহ আশেপাশে সব গ্রামে ছড়িয়ে পড়ে মজিদ হাওলাদারের নাম। বনেদি ঘরের শিক্ষিত পাত্র হয়ে বিয়ে করেছে এক অসহায় পাগলির মেয়েকে। সবার মন প্রাণ শ্রদ্ধায় ভরে ওঠে। বিয়ের রাতে ফরিনা দ্বিতীয়বারের মতো মানুষরূপী যমদূতের দেখা পায়। শরীরে ছোপ ছোপ দাগ বসে, বিছানায় পড়ে থাকে দীর্ঘদিন। ধীরে ধীরে সুস্থ হয়। মজিদের অত্যাচারে আবার শয্যা গ্রহণ করে। ফরিনা এত দুর্বলতায় মজিদ অতিষ্ঠ হয়ে ওঠে। ক্রোধে ফেটে পড়ে সে। তার বিকৃত মস্তিষ্ক ফরিনা নগ্ন করে পেটানোর আহ্বান জানায়। মজিদ তাই করে। সে দৃশ্য চোখে পড়ে ফুলবানুর। গগন কাঁপিয়ে চিৎকার করে ওঠে। সেই চিৎকার ফুলবানুর জীবনের মরণ কাঁটা হয়ে দাঁড়ায়। মজিদের হাতে বন্দি হয় সে। ফরিনার ঘরে তাকে বেঁধে রাখা হয়। তখন বিছানায় ফরিনা রক্তাক্ত অবস্থায় ছিল। অস্পষ্ট স্বরে আম্মা আম্মা বলে চুপ হয়ে যায়। ফুলবানু চিৎকার করে মানুষজনকে ডাকে, কেউ শোনেনি তার চিৎকার। ফরিনাকে গলা ফাটিয়ে ডাকে, ফারিনা রে, ও মা, একটু দেখ আমারে, আমারে। নূরজাহান আমিনা সব শুনেও নিজের ঘরে শুয়ে থাকে। আমিনা ভালো বংশের মেয়ে। তাকে বিয়ে করার কারণ সে মৃগী রোগী আর খুব ভীতু প্রকৃতির। আমিনা পিতা প্রভাবশালী। গ্রাম্য রাজনীতির সাহায্যের জন্য হাওলাদারের প্রভাবশালী ক্ষমতায় আত্মীয় প্রয়োজন ছিল। আমিনার আরও বোন ছিল, সুস্থ সুন্দর, কিন্তু মজিদ খলিলের জন্য পছন্দ করেছে রোগী ভীতু প্রকৃতির মেয়ে আমিনাকে। ফরিনাকে সুস্থ করার জন্য ফুলবানুকে ছেড়ে দেওয়া হয়। তবে এক ঘরে বন্দি রাখা হয়ে কেটে যায় 3-4 দিন। বাইরে ঝুম বৃষ্টি। ফুলবানু ফরিনার মুখ ছুঁয়ে আদর করে বলে, আমার আম্মা। ফরিনা ঠোঁট ভেঙে কেঁদে মায়ের কাছে অভিযোগ করে, আমারে অনেক মারে আম্মা, আমারে লইয়া যাও, আমি এখানে থাকুম না। ফুলবানু চোখ বেয়ে জল পড়ে। 2 হাতে মাথা চুলকায় ফরিনার। তাকে নদীর পাড়ে নিয়ে গিয়ে গোসল করিয়ে দিত। কেউ খাবার দিলে ফরিনা তার মাকে খাইয়ে দিত, নিজেও খেত। যাযাবর জীবনে ফরিনার দায়িত্ব ছিল তার মা। ফুলবানু সব কিছু শূন্য দেখে, শুধু বুঝতে পারে তার মেয়েকে একজন লোক অত্যাচার করে। মনে হতেই ফুলবানুর দৃষ্টি অস্থির হয়ে পড়ে। বারবার এলোমেলোভাবে হাত পা নাড়াতে থাকে। দরজাটা খট করে শব্দ হয়। মজিদ ঘরে প্রবেশ করে। ফুলবানু তেড়ে এসে মজিদের চুল টেনে ধরে, বাহুতে দাঁত বসিয়ে দেয়। মজিদ আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে যায়, আর্তনাদ করে ওঠে। ফুলবানুর চুল শক্ত করে ধরে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে। ফুলবানু মেঝেতে পড়তেই শব্দ হয়। ফরিনা কাঁদতে শুরু করে। ফুলবানু আবার উঠে দাঁড়ায়। রাগে সে কিরমির করছে, মুখ দিয়ে অদ্ভুত শব্দ বের হচ্ছে। ফুলবানু কাছে আসতে মজিদ ফুলবানুর তলপেটে লাথি দেয়। ফুলবানু ছিটকে পড়ে, গোঙাতে থাকলো। ফরিনা ভয়ে চড়ে সরো। সে কাঁদতে কাঁদতে মজিদকে অনুরোধ করে, আমার আম্মারে মাইরেন না আপনি, আমার আম্মারে মাইরেন না, আমার আম্মাই কিছু বুঝে না। মজিদ পালঙ্কের নিচ থেকে দড়ি নিয়ে ফরিনার হাত পা বাঁধে।
ফুলবানু নতুন উদ্যমে আবার ছুটে আসে। সে মজিদকে খুন করতে চায়, কিন্তু দুর্বল বোকা ফুলবানু পেরে ওঠেনি মজিদের সাথে। মজিদ ফুলবানুর শরীরে প্রতিটি লোমকূপকে নির্মমভাবে আঘাত করে খামচে ধরে। তারপর দুই হাতে ফুলবানুর চুল ধরে মেঝেতে আঘাত করে কয়েকবার। ফুলবানুর মাথা থেকে রক্ত ছিটকে পড়ে চারিপাশে। ফরিনার চিৎকার বৃষ্টি ও বজ্রপাতের সাথে হারিয়ে যায়। থেমে যায় ফুলবানুর অভিশপ্ত যাযাবর জীবন। ফরিনার কণ্ঠনালী স্তব্ধ হয়ে যায়। এই জীবনে ভয়ঙ্কর বলতে তার আর কিছুই দেখার নেই। রাত শেষে দিন আসে। ফুলবানুর দেহ ভেসে যায় কোনো এক নদীর স্রোতে। ফুলবানুর নির্মম মৃত্যু ফরিনার প্রতিটি নিঃশ্বাসে থাকে মিশে যায়। যতবার নিঃশ্বাস নেয় ততবার মনে পড়ে যায় মায়ের কথা, মায়ের মৃত্যুর কথা। ছোট ফরিনা বুকের ভেতর মায়ের স্মৃতি লুকিয়ে রেখে মজিদের দাসত্ব শিকার হয়ে নেয়। দাসত্ব জীবনে বারবার হয়েছে অত্যাচারিত। ব্যথায় মলম লাগিয়ে দেওয়ার জন্য কেউ ছিল না। একা কাটিয়েছে প্রতিটা মুহূর্ত। বিয়ের 4 বছরের শেষ দিকে কোল আলো করে পুত্র সন্তান। ফরিনা জীবনে আনন্দ খুঁজে পায় যখন তার পুত্র সন্তানের 2 বছর। তখন ফরিনা ভাবে সে তার মায়ের হত্যার প্রতিশোধ নেবে। হুট করেই বুকের ভেতর আগুন জ্বলে ওঠে। সুযোগ আসে মজিদকে হত্যা করার। ফরিনা রামদা হাতে তুলে নেয়। দুর্ভাগ্যবশত মজিদ টের পেয়ে যায়। সেই ফরিনাকে খলিল নূরজাহান আমিনা সবার সামনে নগ্ন করে লাঠি দিয়ে আঘাত করে। ফরিনা 2 হাত দিয়ে দেয়াল খামচে ধরে। যেন দেয়াল ছুটে এসে তার কাপড় হয়, তার লজ্জা ঢেকে দেয়। কিন্তু অসম্ভব ঘটনাটা ঘটেনি। ফরিনা হার মেনে নেয়, সহ্য করে নেয় সব। তার একমাত্র সন্তানকে নিয়ে সে বাঁচার স্বপ্ন দেখে, কিন্তু বুকের মণিকোঠায় রক্তাক্ত তাজা অবস্থায় রয়ে যায় তার মায়ের মৃত্যু। ফরিনা 2 চোখ বুজে গড়িয়ে পড়ে 2 ফোঁটা জল। ফরিনার বলার প্রতিটা কথা গুমড়ে গুমড়ে যেন দেয়ালে বাড়ি খাচ্ছে। সেই শব্দে পদ্মজার মাথা ভন ভন করছে। তার চোখের জল বুক অবধি নেমে এসেছে। সে অনুভব করে তার বুকের ভেতর ধিক ধিক আগুন জ্বলছে। হাত পা শক্ত হয়ে গেছে। মনে হচ্ছে সে অন্য সত্ত্বে অবস্থান করছে। চোখের জল মুছে ফরিনার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর বলল, কথা দিচ্ছি, মসজিদ হাওলাদারের মাথা আমি আপনার নামে উৎসর্গ করব। ফরিনার পদ্মজার হাতে চুমু দেয়। তিনি এখন ভোরের শিশিরের মতো শীতল। নিজের ভেতরে সবটুকু রাগ ক্ষোভ আগুন ঢেলে দিয়েছেন। পদ্মজার ভেতরে বোধহয় মুক্তির পালা। ফরিনা পদ্মজার চোখের দিকে তাকিয়ে বলে, তোমার মুখটারে আমার জান্নাতের সুবাসের লাহান মিষ্টি মনে হয়। পদ্মজা ফরিনার মাথায় হাত বুলিয়ে দিয়ে আবেগপ্রবণ হয়ে বলল, আপনি আমার আরেক মা, আমার আরেক বেহেসাত। ফরিনা হাসল। পদ্মজা বলল, আজ থেকে আপনার সব দায়িত্ব আমার। আপনাকে সুখে রাখার দায়িত্ব আমার। আমি আপনার সব চাওয়া পূরণ করব। ফরিনা হাসলেন, ধীরে ধীরে বললেন, আমি পাপী, ধর্ম নিয়ে আমার শিক্ষা আসিল না, তুমি আমারে শিখাইছ। শেষ দিনগুলো তোমার কথা মতো ইবাদত করছি। যদি আল্লাহ কবুল কইরা আমার নামে জান্নাত কইরা রাখে, দরজার সামনে তোমার লাইগা খাড়াইয়া থাকাম। ফরিনা কথাগুলো পদ্মজার বুকে তীরের মতো আঘাত হানে। গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেই 2 হাতে ফরিনাকে জড়িয়ে ধরে বলে, কেন এসব বলছেন আম্মা? আমার দ্বারে আমার লোকে ঘুমাও মা। পদ্মজা ফরিনার পাশে শুয়ে পড়ে। ফরিনাকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করে। মাথায় হাজারটা ভাবনা, অনেক ক্ষোভ ঘৃণা। এত সব নিয়ে কি ঘুম আসে? দীর্ঘ সময় পর তার চোখ দুটি বন্ধ হয়। এর পরের দিন সারাদিন ফরিনার কথা বলেনি, খাবারও খাননি। বাড়ির কোনো পুরুষই বাড়িতে ছিল না। রাতে পদ্মজা শুতে আসে। ফরিনা পদ্মজার দিকে তাকিয়ে একবার শুধু হাসেন। পদ্মজা দুরু দুরু বুক নিয়ে চোখ বুজে। কিছু মুহূর্ত পার দিতে দ্বিতীয়বারের মতো আর এক মায়ের মৃত্যু সাক্ষী হয়। ধাপড়ানোর শব্দ শুনে পদ্মজা ধরপড়িয়ে উঠে বসে। ফরিনার শরীর কাঁপছে। মাথার কাছে হারিকেনের আলো নিভে যাওয়ার পথে। পদ্মজা, ফরিনা আর অদৃশ্য আজরাইল ছাড়া ঘরে আর কেউ নেই। পদ্মজার বুকের ধরপড়ানি বেড়ে যায়। সে ফরিনার এক হাত চেপে ধরে। কলিমা শাহাদাত পড়তে থাকে। পদ্মজার মুখে উচ্চারিত, হাসাদু আল্লাহ ইল্লাহা ইল্লাল্লাহু। স্মরণ করিয়ে দেয় সৃষ্টিকর্তার কথা, যিনি সৃষ্টি করেছেন তার কাছে ফিরে যেতে হচ্ছে। পদ্মজার সাথে সাথে ফরিনাও উচ্চারণ করে। তারপরই দেহ ছেড়ে পাড়ি জমান দূর দূরান্তরে। পদ্মজা আম্মা ডেকে চিৎকার করে কেঁদে উঠল। ফরিনার প্রাণহীন দেহটার ওপর আছড়ে পড়ে বলল, আপনিও আমাকে ছেড়ে চলে গেলেন আম্মা। আমি সবেমাত্র বাড়িতে প্রবেশ করেছে।
পানি পান করছিল। পদ্মজার কান্না ভেসে আসে, আসতেই সে গ্লাস রেখে উল্কার গতিতে ছুটে আসে। মজিদের ঘুম ভেঙে যায়। পদ্মজার কান্না শুনে তিনি অবাক হন। আমির তো পদ্মজাকে মারবে না, তাহলে এই মেয়ে এইভাবে কাঁদে কেন? তিনি চশমা পরে ঘর থেকে বের হন। আমিরা নিজের ঘরে চুপ করে বসে আছে। ভূমিকম্প হয়ে গেলেও তিনি বের হবেন না। খলিল রিদওয়ান বাইরে, লতিফা রেনু হারিকেন জ্বালিয়ে দৌড়ে আসে। বিদ্যুৎ নেই বিকেল থেকে। আমির ঘরে প্রবেশ করে চমকে যায়। পদ্মজা হাউমাউ করে কাঁদছে। আমির পরিনার পাশে এসে দাঁড়ালো, আলতো করে ছুঁয়ে ডাকলো, আম্মা। পরিনার সাড়া নেই। আমিরের মস্তিষ্ক যেন বুঝতে পারে তার মা বেঁচে নেই। সে স্তব্ধ হয়ে যায়, চারপাশে থমকে যায়। মজিদ ঘরে এসে প্রবেশ করতেই আমির তার উপর ঝাঁপিয়ে পড়ে। তার রক্তবর্ণ চোখ দুটি বেয়ে জল পড়ছে। সে রাগে কাঁপতে থাকে। মজিদকে এলো পাথরে ঘুষি দিল, তারপর গলা চেপে ধরে বলল, কুত্তার বাচ্চা, আম্মার উপর হাত তুলতে না করেছিলাম না? পদ্মজার উপর নজর রাখা দুজন ব্যক্তির আমিরকে জাপটে ধরে। আমিরের মুখ থেকে নির্গত হতে থাকে বিশ্রী গালিগালাজ। মজিদের চোখ ফুলে গেছে, নাক দিয়ে রক্তের স্রোত নেমেছে। তিনি বিস্ফারিত নয়নে চেয়ে আছেন। আমির কখনো তার সাথে এমন করেনি। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? কারো জন্য কারো জীবন থেমে থাকে না। সময় তার মতো করে সবাইকে নিয়ে ছুটে বেড়ায়। দেখতে দেখতে কেটে গেছে 2 দিন। মজিদ আলোক ঘরের বারান্দায় বসে আছেন। দুপুর অবধি বাড়ি ভর্তি মানুষ ছিল। মোড়ল বাড়ির সবাই ছিল। কিছুক্ষণ হলো সবাই নিজেদের বাড়ি ফিরেছে। তিনি মনে মনে ক্রুদ্ধ। আমিরের শক্ত হাতের চাপ তার গায়েও পড়েছে। তা মানতে পারছে না। বিপদের আশঙ্কায় মাথায় দপদপ করছে। বাড়িতে আসা অনেক প্রশ্ন করেছে, মুখে কি হয়েছে। মজিদ তখন লজ্জা দিয়ে জবাব দিয়েছে, সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। এছাড়া যুক্তিগত আর কোনো অজুহাত তিনি খুঁজে পাননি। অনেক মজিদকে সন্দিহান চোখে দেখেছে। মজিদ চেয়ারে এক হাতে খামচে ধরেন। রাগে শরীর পুড়ে যাচ্ছে। বুকের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে। সেখানে খলিল উপস্থিত হয়। মজিদের দৃষ্টি আকর্ষণের জন্য খ্যাঁক করে একটা কাশেন। মজিদ তাকালেন না। খলিল বললেন, ভাই, সমাবেশের কি করণ? রবিবারের দাওয়াত দিবি, ফরিনের জন্য দোয়া চেয়ে নিবি সবার কাছে। এখন ভালো সময়। আচ্ছা ভাই, ছেড়িগুলারে কবে পাঠাইবা? আরও তো 6টা মেয়ে বাকি, কবে পাঠাবে? আমির জানে, ওর সাথে কথা বলো। তোমার ছেড়ার লগে আমি কথা কইতে পারতাম না। খলিল ঘোর আপত্তি জানালো। মজিদ আর চোখে খলিলকে দেখলেন। দৃষ্টি অনেক রাগ। কিছুক্ষণ পর প্রশ্ন করলেন, রিদওয়ান কোথায়? বাজারে। আচ্ছা যা। খলিল জায়গায় ত্যাগ করেন। মজিদ এক হাতে কপাল ঠেকিয়ে ভাবেন, আমিরের মনে কি চলছে, কেন তার চোখের দৃষ্টি 2 রকম। এইভাবে চলতে থাকলে হাওলাদার বংশে দুর্যোগ নেমে আসবে। বাইরের মোলায়েম ঠান্ডা বাতাস, পরন্ত বিকেলের স্নিগ্ধ পরিবেশ। পদ্মজা শাল দিয়ে মাথা ঢেকে রেখেছে। সে ধীরে ধীরে পায়ে হেঁটে আসছে। পেছনে 2 জন লোক পরিনার ঘরের সামনে এসে থমকে যায় পদ্মজা। পালঙ্কের পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে আছে আমির, এক হাঁটুতে এক হাত রাখা। জানালা দিয়ে আসা বাতাসে তার কপাল ছুঁয়ে থাকা চুলগুলো নড়ছে। কারো উপস্থিত টের পেয়ে আমির চোখ তুলে তাকালো। পদ্মজা ঘরে প্রবেশ করে। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, অথচ আপনি আমার মাকে খুন করতে চেয়েছিলেন। অন্যের মা তো, তাই না? আমি চোখ সরিয়ে নিল। পদ্মজা বলল, যে মেয়েগুলোকে স্বীকার করেন সে মেয়েগুলোর মাদের এই রকমই কষ্ট হয়। আমি অবাক হচ্ছি আপনি আপনার মায়ের জন্য কষ্ট পাচ্ছেন দেখে। কথা শোনাতে এসেছো? পদ্মজা হাসলো, বলল, যখন আম্মা দিনের পর দিন কষ্ট সহ্য করে যাচ্ছিল তখন কোথায় ছিলেন? কেন তাকে শান্তির দেখা দেননি? ছেলে হিসেবে কি করেছেন? উল্টো কষ্ট দিয়েছেন। আম্মা আমার সম্পর্কে কিছু জানতোই না, কষ্ট পাবে কেন? তিনি কখন জেনেছেন সব? আমি নিরুত্তর। পদ্মজা উৎসুক হয়ে রইল। আমির বেশ খানিকক্ষণ পর বলে, যেদিন বাড়িতে এসেছি সেদিন রাতে। পদ্মজার কপালে ভাঁজ পড়ে। সে প্রশ্ন করে, যেদিন আম্মা আমাদের ওই বাড়ি থেকে আনতে গিয়েছিল সেই দিন? আমির জবাব দিল ছোট করে। কিভাবে জেনেছে? আমির বিরক্তি নিয়ে পদ্মজার দিকে তাকালো, বলল, এত প্রশ্ন করো কেন? আমি জানতে চাই।
জেনে কি হবে? আম্মা আমাকে থাপ্পড় তো কম দেয়নি, আমি চুপ করে সহ্য করেছি, আম্মাকে কিছু বলিনি, তাহলে আমি কি করে কষ্ট দিয়েছি? আমিরের প্রশ্নের উত্তর না দিয়ে পদ্মজা প্রশ্ন করল। আপনি এই পাপের সাথে জড়িয়ে সেটা আম্মা এতদিনেও বোঝেনি কেন? কিভাবে লুকিয়ে রেখেছেন? আমির চট করে উঠে দাঁড়ায়, মনে সবটুকু রাগ পালঙ্কের সাথে লাথি মেরে মিটিয়ে নেয়, তারপর বেরিয়ে যায়। পদ্মজার রাগ হয় খুব, সেও নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দেয়। তারপর আলমারি খুলে ছুরি নিল। আমির ঘর থেকে সব ছুরি সরিয়ে দিয়েছিল। মানুষের ভিড়ে পদ্মজার মজিদের ঘর থেকে দুটো ছুরি সংগ্রহ করেছে। সতর্কতার সাথে একটা ছুরি শরীরের ভাঁজে রেখে দিল পদ্মজা। আলমারির কপাট লাগাতে গেলেই একটা চিঠি মেঝেতে পড়ে। পদ্মজা দ্রুত চিঠিটা তুলল। পূর্ণা সকালে দিয়েছে। আলমগীরের পদ্মজার নামে মোড়ল বাড়িতে এই চিঠি পাঠিয়েছে। চিঠির খামের উপর লেখা, পদ্মজা ছাড়া অন্য কারো চিঠি পড়া নিষেধ। তাই পূর্ণা অথবা প্রেমা কেউ পড়েনি। পূর্ণার মনে হয়েছিল এটা গোপনীয় চিঠি, তাই সে লুকিয়ে পদ্মজাকে দিয়েছিল। পদ্মজা এখনও পড়েনি, সে যত্ন করে রেখে দেয়, সময় বুঝে পড়বে। আমির তৃতীয়টায় একটা ঘরে এসে বসলো। তার নিজেকে পাগল পাগল লাগছে, এক হাত কাঁপছে। যখন সে নিজের সত্তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অথবা তার হাত কাঁপে। আমির জানালার বাইরে মিনিট দুয়েক তাকিয়ে থাকে, তারপর আচমকা দেয়ালের সাথে কপাল দিয়ে আঘাত করে। 3 বারের সময় কপাল ফেটে রক্ত বেরিয়ে আসে, চোখ দুটো ছোট ছোট হয়ে যায়, তার ঠোঁট শুকিয়ে কাঠ, শরীর অসাড় হয়ে পড়ে, তবুও জ্ঞান হারায়নি। দুর্বল হয়ে রক্তাক্ত অবস্থায় শুয়ে থাকে মেঝেতে। মৃদুল মরল বাড়ির পথে দাঁড়িয়ে আছে। তার আজ বাড়ি ফেরার কথা ছিল। অনেক দিন ধরে আনন্দপুরে সে মেহমান হয়ে আছে। ছোটবেলা থেকে একবার 4 মাস হাওলাদার বাড়িতে ছিল, তারপর আর থাকা হয়নি। এইবার 1 মাস হয়ে যাচ্ছে। এতদিন থাকতো না যদি না পূর্ণার দেখা পেত। জ্যোৎস্না রাত নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল, কিন্তু ফরিনার মৃত্যুর জন্য সেই রাত উপভোগ করা হয়নি। সে আগামীকাল বাড়ি ফিরবে, তাই পূর্ণার সাথে দেখা করতে এসেছে। নূপুর ধ্বনি ভেসে আসে, মানে পূর্ণা আসছে। মৃদুল সোজা হয়ে দাঁড়ালো। পূর্ণা দৃশ্যমান হয়। সে মৃদুলের সামনে এসে দাঁড়ায়। মৃদুল পূর্ণার দিকে 1 কদম এগিয়ে এসে বলে, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? ভালো। প্রান্তর কি খবর? কুড়াল বানাচ্ছে। ওর কাময় এমন? পূর্ণা হাসলো। মৃদুল বলল, চলো নদীর দিকে হাঁটি। চলুন। দুজন মাদিনী নদীর পাশে এসে দাঁড়ায়। 2 দিকে গাছপালা, দুইজনের মাঝে 2 হাত দূরত্ব। মৃদুল এক টুকরো পাথর নদীর পানিতে ছুঁড়ে দিল। পাথরটি পানিতে 2-3 বার ব্যাঙের মতো লাফ দিয়ে ডুবে যায়। পূর্ণা হাসলো, বলল, আমিও এরকম পারি। মৃদুল একটা পাথর পূর্ণার হাতে দিয়ে বলে, কইরা দেখাও। পূর্ণা করে দেখালো, তারপর বলে, চাপা মারি না আমি। মৃদুল শুধু হাসলো, কিছু বলল না। পূর্ণা অপেক্ষা করছে মৃদুল কী বলবে শোনার জন্য। অনেকটা সময় কেটে যায়। মৃদুল পূর্ণার দিকে ঘুরে দাঁড়ায়, 2 পা এগিয়ে আসে। পূর্ণা চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে। মৃদুল পূর্ণার 2 হাত শক্ত করে ধরে। পূর্ণা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। মৃদুল তার হাত ধরে সে অন্য এক জগতে চলে যায়। সেই জগতে কেউ নেই, শুধু ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা। মৃদুল বলল, রাইতে বাড়িতে যাইতেছি। বাড়িতে যাবে শুনে পূর্ণার চোখে মুখে আধার নেমে আসে। সে প্রশ্ন করে, রাতে কেন? রাতে হালদার বাড়িতে একটা ট্রলার ওদিক দিয়ে যাব, তাই রাতে যাব ভাবতেছি। পূর্ণা নতজানু হয়ে ব্যথিত স্বরে বলে, ও আচ্ছা, যান। মৃদুল বলে, মন খারাপ করিও না, জলদি আইসা পড়বো। পূর্ণা কান্না পাচ্ছে। মৃদুল চলে যাবে শুনলেই তার বুক ফেটে কান্না আসে। সে মৃদুলের চোখের দিকে তাকিয়ে বলে, কেন? আপনি এত দূরের মানুষ? তার ব্যাকুল কণ্ঠে অভিযোগটি মৃদুলের হৃদয় কাঁপিয়ে তোলে। সে মৃদু হাসল। পূর্ণার হাত দুটি শক্ত করে ধরে বলে, আম্মা আব্বারে নিয়ে আসবো। পূর্ণা চকিত তাকাই। ঠোঁট দুটির নিজেদের শক্তির আলাদা হয়ে যায়। মৃদুল পূর্ণাকে আরও অবাক করে দিয়ে বলে, তোমার আবাই বলছে আমার আম্মা আব্বারে নিয়ে আসতে। পূর্ণার হৃৎপিণ্ড থমকে যায়, চোখ ফেটে জল বেরিয়ে আসে। সে বসে পড়ল, 2 হাত মুখ ঢেকে লম্বা করে নিঃশ্বাস নিয়ে বলে, কি বলছেন এসব? পূর্ণা
মৃদুল পূর্ণার সামনে বসলো। পূর্ণাকে নিজেকে সামলে নিতে দিল, তারপর বলল, যা হওয়ার ছিল তাই হইতেছে। পূর্ণা ঠোঁটে হাসি, চোখে জল নিয়ে মৃদুলের দিকে তাকালো। তার ইচ্ছে হচ্ছে মৃদুলকে জড়িয়ে ধরতে, কিন্তু এটা অসম্ভব। সে চোখ বুঝতেই 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। ভালোবাসার কথা বলা হয়নি, তবুও দুজন মনে মনে জানে তারা একজনকে আরেকজনের কতটা ভালোবাসে, কতটা চায়। মৃদুল বলে, সন্ধ্যা হয়ে যাইতেছে, এখন বাড়ি যাও। আমি সন্ধ্যার পরে খাওয়া দাওয়া কইরা রওনা দিব। পূর্ণা কি করবে খুঁজে পাচ্ছে না। এটা সে কি শুনল? সে ধীরে কণ্ঠে বলে, সাবধানে যাবেন, সাবধানে আসবেন। মৃদুল পূর্ণার চোখে চোখ রেখে মাথা নাড়ালো। সন্ধ্যার পূর্বে মুহূর্তেই আলোয় পূর্ণাকে তার অপসরী মনে হচ্ছে। চোখের ঘন পাপড়িগুলো চোখের জলে ভিজে আছে, আরও ঘন কালো হয়ে উঠেছে। পূর্ণা মৃদুলের দিকে তাকালো। পূর্ণা মৃদুলের দিকে তাকানো দেখে লজ্জা পেল, বলল, কালো মানুষকে এভাবে দেখার কি আছে? মৃদুল চমৎকার করে বলে, তুমি যদি আমার চোখ দিয়া নিজেকে দেখতে বুঝতে পারতা তুমি ঠিক কতটা সুন্দর। কথাটি পূর্ণার হৃদয়ে নাড়িয়ে দেয়। শুটিং চলছে আশরাফ সাহেব নামে একজন ব্যারিস্টারের বাড়ির পুকুর ঘাটে। আশরাফ চৌধুরী পরিচালক আনোয়ার ঘনিষ্ঠ বন্ধু। আশরাফ ঢাকায় থাকেন, কয়দিন হলো গ্রামে এসেছেন। বাড়িটা বানিয়েছেন বাংলো বাড়ির মতো। আশরাফ ও আনোয়ার ছাদে বসে গল্প করছেন। শুটিং শেষ হয় সন্ধ্যার খানিক পর। লিখন ক্লান্ত, সে জ্যাকেট পরে বারান্দায় এসে বসে। চারিদিকে গাছপালা, সুন্দর দৃশ্য। তার সহযোগী চা নিয়ে যায়। সে চায়ে চুমুক দিয়ে অন্যমনস্ক হয়ে ভাবে পদ্মজার কথা। সোমবারে তাদের দল ঢাকা ফিরবে, তার আগে দেখা যদি হতো। ত্রিধা লিখনের পাশে এসে বসে। লিখন ত্রিধাকে খেয়াল করে বলে, ত্রিধা। ত্রিধা তার মিষ্টি কণ্ঠে বলে, অন্য কাউকে আশা করেছিলে? লিখন হেসে চায়ের চুমুক দিল, বলল, আর কার আশা করব? কেন? পদ্মজা। লিখন জোরে হেসে উঠল, যেন ত্রিধা কোনো মজার কথা বলেছে। লিখন বলে, তুমি অপ্রয়োজনীয় কথা বেশি বলো ত্রিধা। পদ্মজা এখানে আসবে কোন দুঃখে? আসতেও পারে। ত্রিধার কণ্ঠে হিংসা। সে পদ্মজা নামের না দেখা মেয়েটাকে খুব হিংসা করে। সব মেয়েরা তাকে হিংসা করে, আর সে করে বিবাহিত এক মেয়েকে, যে মেয়েটার স্বপ্নের পুরুষের বুকের পুরোটা জুড়ে থাকে। যদি সে পারত, লিখনের বুক ছিঁড়ে সেই পদ্মজার নামটা মুছে দিত। লিখন নির্বিকার কণ্ঠে বলে, ঘরে যাও ত্রিধা। যাব না। এভাবে চলতে থাকলে আর কখনো তোমার সাথে কাজ করার সুযোগ হলেও করতে পারবো না। ত্রিধার মুখটা লাল হয়ে যায়, রাগে হিংসায় চোখ ফেটে জল বেরিয়ে আসে। কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আমি তো বলেছি আমি তোমার বাসার কাজের মেয়েও হতে রাজি। লিখনের মুখ ফসকে চা বেরিয়ে আসে। সে হাসতে থাকে। ত্রিধা প্রায় সময় এমন অদ্ভুত অদ্ভুত কথা বলে যা একটা সদ্য কিশোরী মেয়েকে মানায়। তখন পরিচালক আনোয়ার হোসেন সেখানে উপস্থিত হয়। লিখনকে ওইভাবে হাসতে দেখে প্রশ্ন করে, কি নিয়ে এত হাসা হচ্ছে? ত্রিধা দ্রুত চোখের জল মুছল। লিখন হাসি থামিয়ে বলে, তেমন কিছু না, বসুন। না, বসবো না। শোনো লিখন, হাওলাদার বাড়ির মাতব্বরকে চিনো? জি, 2 দিন আগে বাড়ির কর্তি মারা যায়, দেখতে গিয়েছিলাম। শুনেছি মাতব্বর মজিদ হাওলাদার প্রতি বছর বাড়ির ছেলের বউদের নিয়ে শীতে গরিবদের শীতবস্ত্র দান করেন। বড় সমাবেশ হয়, বড় উদার মনের মানুষ। সমাবেশ শেষে কয়েকজনকে নিয়ে ভোজন আসর জমান। মজিদ হাওলাদারের ভাই আসহাবের সাথে আমাকে দাওয়াত করে গিয়েছেন। আমি আগামীকাল সেখানে থাকব। এদিকটা তোমাদের রেখে যাচ্ছি। লিখন আনোয়ারকে আশ্বাস দিয়ে বলে, চিন্তা করবেন না, এখানে সবাই বুঝদার, তাই কেউ বিশৃঙ্খলা করবে না। সে আমি জানি। দাওয়াত পেয়ে আমি খুব আনন্দিত। মজিদ হাওলাদারের অনেক সুনাম শুনেছি, এবার স্বচক্ষে দেখতে পারবো। খুব ভালো লাগছে। জি, তিনি খুব ভালো মনের মানুষ। আমি একবার ছিলাম ওনার বাড়িতে, পরিবারের সবাই খুব ভালো। আনোয়ার হোসেন ও হাওলাদার বাড়ির সম্পর্কিত আরও কিছু কথা বলেন, তারপর চলে যান। ত্রিধা লিখনকে প্রশ্ন করে, তাহলে পদ্মজাও আসবে? আসবে বোধহয়। ত্রিধার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। পদ্মজার নাম উঠলেই তার খারাপ লাগে, তবুও সেই নাম তোলে। সে অভিমানী স্বরে বলে, তুমি যাবে? ভাবছি যাব। আমিও যাব।
সেই ভাগ্যবতী মেয়েটাকে দেখতে চাই। লিখন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, বলল, ভাগ্যবতী মেয়ে না একটা ভাগ্যবান পুরুষকে দেখাবো। কথা শেষ করে লিখন সামনের দিকে পা বাড়ায়। দ্বিধা তখন বলে, সে নিশ্চয়ই আমির হাওলাদার। আপনার শুধু এই একটা মানুষকে কেন ভাগ্যবান মনে হয়? শেষটুকুর আগে কিরমির করে বলে দ্বিধা। লিখন এগিয়ে যেতে যেতে বলে, তুমি এত সব কোথা থেকে যে জানো? অন্দরমহলে মজিদ ছাড়া কোনো পুরুষ নেই। তাদের মেয়ে পাচারের সময় ঘনিয়ে এসেছে। সবাই শিকারের অথবা কোনো প্রয়োজনীয় কাজে বেঁধে গেছে বোধ হয়। মৃদুল নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। মগা কথায় পদ্মজা জানে না মদন মারা গেছে। এই খবর শুনে পদ্মজা অবাক হয়েছিল। মদনের মাথায় আঘাত ছিল, ব্যান্ডেজ ছিল। এই অবস্থায় সেদিন পাতাল ঘরে যাওয়ার সময় পদ্মজা মদনের মুখ না দেখে মদনকে মাথায় এক জায়গায় আঘাত করেছিল। ফলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যায়। পদ্মজা দুঃখ হয় আলোর জন্য। আলোর মা নেই, এখন বাবাও নেই। পদ্মজা এই মুহূর্তে বারান্দায় দাঁড়িয়ে আছে। সে চারপাশ পর্যবেক্ষণ করছে। অন্তর্মহলের বাইরে দাঁড়িয়ে আছে দুইজন লোক, যারা পদ্মজাকে পাহারা দেয়। মজিদের উপর হামলা করার উপযুক্ত সময়। পাতাল ঘরের চাবিও নিতে হবে। পদ্মজা অনুসন্ধানী চোখে চারিপাশে দেখতে দেখতে মজিদের ঘরের সামনে এসে দাঁড়ালো। আমি দুই হাতে মাথা চেপে ধরে উঠে বসে। মাথাটা ভন ভন করছে, রক্ত শুকিয়ে গেছে। সে দেয়ালে হাত রেখে উঠে দাঁড়ায়, তারপর এলোমেলো পায়ে বেরিয়ে আসে। তাকে পাতাল ঘরে যেতে হবে। সে নিচ তলায় নামার জন্য সিঁড়িতে পা রাখে। মজিদের ঘরে পাশে সিঁড়ি। সিঁড়িতে পায়ের শব্দ থেকে পেতেই পদ্মজা সাবধান হয়ে যায়। সে ছুরি হাতে ওত পেতে থাকে। আমিনা কখন উপরে যায় না। লতিফা রেনুকে সে নিচ তলায় এক ঘরে ঘুমাতে দেখেছে। যে ব্যক্তি নেমে আসছে তার পায়ের শব্দ ধীর গতির। ধীর গতিতে একমাত্র খলিল সিঁড়ি ভেঙে নামে। পদ্মজা অনেক সময় ইচ্ছে খলিলকে জখম করার। অন্ধকারে কিছু দেখা যায় না। পায়ের শব্দটি কাছে আসতে পদ্মজা ছুরি দিয়ে আন্দাজে আঘাত করে। আমির আ করে ওঠে। আক্রমণকারীরা কখনো আমির থাবা থেকে বের হতে পারে না। আঘাত পাওয়ার সাথে সাথে আমির পদ্মজাকে না দেখেই পদ্মজা কিছু বুঝে ওঠার পূর্বেই আন্দাজে তার এক হাত দিয়ে পদ্মজার মুখ খামচে ধরে দেয়ালে বাড়ি মারল। তৎক্ষণাৎ আমিরের নখ ডুবে যায় পদ্মজার দুই গালে। রাতের অন্ধকারে একজন আরেকজনকে ভুলক্রমে আঘাত করার মাধ্যমে ইশারা দেয়। তারা দুইজন দুই পথের পথিক। সে পদ্মজাকে ছোঁয়ার জন্য হাত বাড়ায়। তখন পদ্মজা বলল, দৌড়ে সরুন। পদ্মজার কণ্ঠে একটু তেজের আঁচ টের পাওয়া যায়। আমির কথা বাড়ালো না, সোজা লতিফার ঘরের দিকে গেল। লতিফা রেনুকে ডেকে নিয়ে আসে। রেনুর হাতে হারিকেন। লতিফা রেনু পদ্মজাকে উঠতে সাহায্য করে। পদ্মজার মাথা ফুলে গেছে, ভন ভন করছে। পদ্মজা লতিফাকে ধরে সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করে। শেষ ধাপে গিয়ে একবার পেছনে ফিরে তাকায়। হারিকেনের হলুদের আলোয় আমিরের জীর্ণ শীর্ণ মুখটা দেখে পদ্মজার বুকটা হাহাকার করে ওঠে। কোথায় ছুরির আঘাত পেয়েছে কে জানে। পদ্মজা দৃষ্টি ফিরিয়ে নিল। আমির রেনুকে বলল, যা উপরে যা। রেনু নতজানু হয়ে ভয়ার্ত কণ্ঠে বলে, তোমার ঘাড় দিয়ে রক্ত আইতাছে ভাই। আমির হাসলো। সিঁড়ি ভেঙে নামার সময় পা ফসকে যায়। আমির কুঁজো হতেই পদ্মজার আক্রমণ। এক জায়গায় বারবার আঘাত পেতে হচ্ছে। আমির রেনুকে বলল, কারটা পচে যাওয়া বাকি, যা উপরে যা। আমির অন্দরমহলের বাইরে পা রেখে ঠান্ডা বাতাসে কেঁপে ওঠে। শীতের প্রকোপ তীব্র, মাথায় ঘাড়ে তীব্র ব্যথা। ঠান্ডা বাতাসে আরও ভয়াবহ যন্ত্রণা হচ্ছে। সব কিছু ঝাঁপিয়ে হৃদয়ে ব্যথাটা দ্বিগুণ আকারে বেড়ে চলেছে। পদ্মজার ঘৃণাভরা দৃষ্টি আমির আর নিতে পারছে না। প্রথম দিকের মতো শান্ত থাকা যাচ্ছে না। নিয়ন্ত্রণ হারিয়ে সে পঙ্গু হওয়ার পথে। শরীরের রক্ত আর হৃদয়ের যুদ্ধ আমিরের শ্বাস প্রশ্বাসের ব্যাঘাত ঘটাচ্ছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। আমির নিজেকে শক্ত করার চেষ্টা করে। দুই হাতে চুল ঠিক করে অন্দরমহলের পেছন দিকে হেঁটে আসে। 3-4টে কুকুর দেখতে পেল। ভাঙা প্রাচীর দিয়ে হয়তো প্রবেশ করেছে। আমির কুকুরগুলোর দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। কুকুরগুলো তাদের হিংস্র চোখ দিয়ে আমিরকে দেখছে। আমির দীর্ঘশ্বাস ছাড়ল। রাতের নিস্তব্ধতায় সেই দীর্ঘশ্বাসের শব্দ দুরন্ত বাতাস ভাসিয়ে নিয়ে গেল অনেক দূর পর্যন্ত। বেসোয়ারি কুকুরগুলো সেই শব্দ শুনে চমকে ওঠে, নড়ে চড়ে দূরে সরে গেল। আমির হেসে তাদের বলে, বুকের যন্ত্রণার এক অংশ দীর্ঘশ্বাসের সাথে বের হয়নি, আর এতেই ভয় পেয়ে গেলি তোরা? একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল। আমির এগিয়ে যেতেই কুকুরগুলো ছুটে পালায়।
আমির অপলক চোখে সেই দিকে তাকিয়ে রইল, অকারণেই হাসল। গভীর রাতে তারপর গভীর জঙ্গল পেরিয়ে পাতাল ঘরে প্রবেশ করে। রাফেদ আমিরকে দেখে আঁতকে উঠল, বলল, স্যার কিভাবে হলো এসব? আমির চেয়ার টেনে বসে পড়ে। দ্রুত পরিষ্কার করো। রাফেদ আমিরকে পরিষ্কার করে দিল। আমির শার্টটা পাল্টে পাঞ্জাবি পরল। তার আর কোনো কাপড় এখানে নেই, সব অন্দরমহলে নিয়ে গিয়েছিল। সাদা পাঞ্জাবি রয়ে গেছে। পাঞ্জাবিটা পরতে গিয়ে মনে পড়ে পদ্মজার কথা। পদ্মজার সাদা রং পছন্দ। প্রতি শুক্রবারে আমি সাদা পাঞ্জাবি পরে জুম্মায় যেত। জুম্মায় যাবার পূর্বে পদ্মজার খুব যত্ন করে পাঞ্জাবির 3টে বোতাম লাগিয়ে দিত। লাগানো শেষে বলতো, আমার সুদর্শন স্বামী। পদ্মজা যতবার এই কথা বলতো ততবার আমির প্রাণ খুলে হেসেছে। সে জানে না পদ্মজার চোখে সে কতটা সুন্দর, কিন্তু পদ্মজার দৃষ্টি ছিল মুগ্ধকর। মুগ্ধ হয়ে সে আমিরকে দেখত। আমির পাঞ্জাবির বোতামে চুমু খায়। তখনই কানে বেজে ওঠে, ছুবেন না আমায়, দূরে সরুন, আমি আপনাকে ঘৃণা করি। কথাগুলো তীরের মতো আঘাত হানে মস্তিষ্কে। আমির নিজের চুল খামচে ধরে রাগে চিৎকার করতে করতে A1 পালঙ্কে লাথি দিয়ে থাকে। পালঙ্ক ভেঙে যায়। রাফেদ দৌড়ে আসে, কিন্তু আমিরকে ধরার সাহস হয় না। আমিরকে আর যেই ভাবুক, রাফেদ জানে আমির পাগল, একটা সাইকো। সে যখন রেগে যায় সব কিছু তছনছ করে ফেলে। আমিরের এই রাগের শিকার যে মেয়ে হয়েছে, সেই মেয়ে নিঃশ্বাসে নিঃশ্বাসে নিজের মৃত্যু কামনা করেছে। রাফেদ দূরে দাঁড়িয়ে থাকে। সে মনে মনে এই হিংস্র মানুষটার মৃত্যু কামনা করে। কত মেয়ে আমিরকে বাবা ভাই ডেকেছে ছেড়ে দেবার জন্য, আমির ছাড়েনি। মুখের ওপর লাথি দিয়ে ছুঁড়ে ফেলেছে মেঝেতে। রাফেদ বাধ্য হয়ে এই জগতে প্রবেশ করেছে অর্থের অভাবে। ভাবেনি এতটা পাশবিক নির্মম এরা, কিন্তু এর বের হওয়ার উপায় ছিল না। বের হতে চাইলেই মৃত্যু অনিবার্য। তাই সেই নৃশংসতার সাথে তাল মিলিয়েছে। পরিবারের দুর্দশা তাকে জ্ঞানহীন করে দিয়েছিল। এক কথায় গ্রহণ করে নিয়েছিল এই পথ। যখন একটা মেয়ের কান্না সে শুনে মনে হয় তার বোন কাঁদছে, আকুতি করছে। প্রথম সেও কান্না করত, এখন মানিয়ে নিয়েছে, কিন্তু মনের কোণে মুক্তির আশা এখনও আছে। তলোয়ারের আঘাতের চেয়েও ধারালো কাছের মানুষের দেওয়া আঘাত। সেদিন রাফেদ বুঝতে পেরেছে আমিরের দুর্বলতা পদ্মজা। সেদিন থেকে সে দোয়া করেছে আমির যেন এই দুর্বলতার ভার সহ্য করতে না পেরে দুর্বল হয়ে পারে, হাঁটু গেড়ে পড়ে যায় মাটিতে, নিঃস্ব হয়ে যেন দিক দিশা হারিয়ে ফেলে। আমিরের ছটপটানি অস্থিরতা রাফেদের মনে আনন্দের বন্যা বইয়ে দিচ্ছে। আমি শান্ত হয়, রাফেদকে বলল, পানি আনো। রাফেদ পানি নিয়ে আসে। আমির পানি পান করে ধর রক্তে এসে প্রবেশ করে। বৃদ্ধিতে আমির পা রাখতে মেয়েগুলো চোখে মুখে স্পষ্ট ভয় জমে। রাফেদ চেয়ার নিয়ে আসে। আমির চেয়ারে বসলো না, মেয়েগুলোকে দেখে বেরিয়ে আসলো। B1 গেল। সেখানে একটা মেয়েও নেই। শুকনো রক্ত পড়ে আছে। সব কয়টি মেয়ে কুরবান হয়ে গেছে, নদীর স্রোতে ভেসে গেছে। এই ঘরের দেওয়ালে দেওয়ালে শত শত মেয়ের আর্তনাদ বাজে। আমির পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখলো। 20 বছর আগে এই পাতাল ঘরে প্রথমবার এসেছিল। তখন তার বয়স 15। তার বয়সী একটা মেয়েকে সে প্রথম আঘাত করেছিল এই ঘরে। মেয়েটা আমিরের পায়ে ধরে মুক্তির ভিক্ষা চায়। আমির মুখের উপর লাথি মারে। সঙ্গে সঙ্গে মেয়েটার নাক মুখ ফেটে রক্ত বেরিয়ে আসে। মনে পড়তে আমিরের শরীরটা কেমন করে ওঠে। তার ভেতরে অদৃশ্য কি যেন প্রবেশ করছে। ভেতরটা খুঁড়ে খুঁড়ে খেয়ে নিঃস্ব করে দিচ্ছে। এক কোণে সুন্দর নকশায় তৈরি করা সিংহাসনের মতন চেয়ার রয়েছে। আমির সেখানে বসলো। এই চেয়ারে বসে কত নগ্ন মেয়ের তীব্র যন্ত্রণা আর্তনাদ সে উপভোগ করেছে। আমির এক হাতে কপাল ঠেকে চোখ বুঝে। চোখের পর্দায় পদ্মজার রাজত্ব। তাদের ঢাকার বাড়িতে কোনো এক বর্ষায় পদ্মজা তার শাড়ির 2 হাতে গোড়ালির ওপর তুলে শাড়ির 2 হাত গোড়ালির ওপর তুলে দিয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে নামছে। পেছনে ধাওয়া করছে আমির। পদ্মজার কলকল হাসিতে যেন পুরো বাড়ি নৃত্য করছিল। বাইরে ঝমঝম বৃষ্টি। কি অপূর্ব সেই মুহূর্ত। আমির চোখ খুলে ছাদের দিকে তাকায়। তারপর রাফেদকে ডাকলো। রাফেদ। রাফেদ দৌড়ে আসে। আমি রাফেদকে মিনিট 3 সময় দিয়ে দেখলো। তার চোখের দৃষ্টি শীতল। রাফেদের বুক দুরু করছে। আমির বলল, কেমন আছো? রাফেদ চমকায়। সে হতভম্ব হয়ে বেশ খানিক সময় নিয়ে উত্তর দেয়, ভালো স্যার। তোমার বোনের ছেলে হয়েছিল নাকি মেয়ে? রাফেদের মনে হচ্ছে তার কলিজা এক্ষুনি ফেটে যাবে। তার চোখ দুটি মার্বেলের মতো গোল গোল হয়ে যায়। সে কণ্ঠে বিস্ময়তা নিয়ে বলে,
ছেলে মেয়ে দুটোই। যমজ? জি স্যার। তুমি মুক্তি চাও? রাপিদ বিস্ময়মার চরম পর্যায়ে আমির বলল। যদি চাও তাহলে আজ থেকে তুমি মুক্ত। রাপিদের মাথায় যেন আসমান ভেঙে পড়ে। সে ধপ করে মেঝেতে বসে পড়ল, অস্থির হয়ে পড়ে। তার অনুভূতি এলোমেলো হয়ে যায়। সে আমিরের 2 পা জড়িয়ে ধরে কেঁদে দিল, বলল, স্যার স্যার আমি মারা যাচ্ছি। আমির আদেশের স্বরে বলল, পা ছাড়ো রাফেদ। 30 মিনিটের মধ্যে জায়গা না ছাড়লে আর যেতে পারবে না। রাপেদ ঝরঝর করে কাঁদতে থাকলো, যেন পাহাড় ভেঙে ঝর্ণার পানি ঝরছে। আমির বলল, উঠো, তারপর দৌড়াও। রাপেদ দ্রুত উঠে দাঁড়ালো। সে তার ব্যাগ গুছিয়ে দ্রুত এই অন্ধকার ছেড়ে হারিয়ে যায় আলোর সন্ধানে। আমিরের বুকটা খাঁখা করছে। রাপেদের চোখে মুখে মুক্তির সেই আনন্দ সে দেখেছে। সেই আনন্দের তৃষ্ণায় তার কলিজা শুকিয়ে যাচ্ছে। কবে এই তৃষ্ণা মিটবে, কবে? আমিরের বুকে জ্বালা পোড়া শুরু হয়। মনে হচ্ছে কোনো ঘূর্ণিঝড় ধেয়ে আসছে, যে ঘূর্ণিঝড় চোখের পলকে সব লণ্ডভণ্ড করে স্তব্ধ করে দেবে। লতিফা রিনু চলে যেতেই পদ্মজা বিছানা ছেড়ে টেবিলে বসলো, হাতে তুলে নিল কলম। প্রিয়তম, আমার প্রতিটি রজনী যেন বিষাক্ত হয়ে উঠেছে। আমি আপনাকে ভুলতে চাই, কিন্তু সম্ভব হচ্ছে না। বিছানার চাদরে আপনার শরীরের ঘ্রাণ, শরীরের প্রতিটি লোমকূপ বারবার জানান দেয় তারা আপনাকে ভালোবাসে। আমার অস্তিত্বের পুরোটা জুড়ে আপনার বিচরণ। বুকের ভেতরটা দগ্ধ হয়ে খান খান। আপনার উন্মুক্ত বুকের সাথে চেপে ধরে বলেছিলেন, আপনার তেতো জীবনের মিষ্টি আমি। আপনার মুখে ছিল হাজার হাজার শুকরিয়া। অথচ এই সময়ে এসে আপনি আপনার তেতো জীবনটা বেছে নিয়েছেন, ছুঁড়ে ফেলেছেন আমাকে। হে কোন গভীর সমুদ্রের অতলে আমাকে ছুঁড়ে দিলেন। আপনার পাপের শাস্তি কেন আমি পাচ্ছি? আবেগ বিবেকের যুদ্ধ আমি বারবার আহত হয়ে পিছিয়ে যাচ্ছি। নিজের সবটুকু আপনার নামে দলিল করে দিয়ে আমি ভুল করেছি। এখনও আপনার শরীরের এক একটা আঘাত আমাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, কিন্তু আমি আপনাকে আঘাত করতে চাই আমার ভেতরের জ্বলন্ত আগুন নেভাতে। আপনার এবং আপনার দলের প্রতিটি নরপশুর রক্তের ভীষণ প্রয়োজন। এতটুকু লিখে পদ্মজা থামল। তার 2 চোখ বেয়ে জল পড়ছে, আর লেখার শক্তি পাচ্ছে না। ডায়েরির পৃষ্ঠা ছেড়ে দেশলাইয়ের আগুনে জ্বালিয়ে দিল। আলমারি খুলে আমির দেয়া তলোয়ারটি হাতে নিল। তলোয়ারের দিকে দৃষ্টি রেখে বলল, আপনার বুকের হৃদয়ে আমি আজীবন রানী হয়ে থাকতে চেয়েছিলাম। সেই বুকে আমি কি করে আঘাত করব? শেষের কথাটি বলার সময় পদ্মজার 2 চোখ বেয়ে নোনা জল নামে। সে তলোয়ার মেঝেতে রেখে বিছানায় আছড়ে পড়ে কাঁদতে থাকলো। আমির যেই পাশে সবসময় শুতো সেই জায়গাটা জড়িয়ে ধরার চেষ্টা করে, কিন্তু হাই, কোথায় মানুষটার উষ্ণ বুক, যে বুকে মুখ গুজে পদ্মজা তার সব কষ্ট ভুলে যেত। রবিবার, তীব্র শীতের সকাল, সময় তখন 8টা। বাড়ি জুড়ে সবার ছুটাছুটি। পদ্মজা বারান্দায় দাঁড়িয়ে বাইরের পরিবেশ পর্যবেক্ষণ করছে। সে পাতাল ঘরের চাবি খুঁজেছে, হাতে সময় নেই। আজ রাতের মধ্যে জীবনের বাজি রেখে হলেও কিছু করতে হবে। আলো ঘরের সামনে খলিল দাঁড়িয়ে রয়েছেন, মাথায় উলের টুপি, লম্বা গোঁফ। মগাকে ধমকে কাজ বুঝাচ্ছেন। চারিদিকে উৎসব উৎসব আমেজ। দুপুরে নামাজের পর স্কুলের মাঠে প্রবেশ। আলোক ঘরের বাইরে শত শত কম্বল আর শীতবস্ত্র। হাওলাদাররা হারাম টাকায় লোক দেখানো নাটক করতে চলেছে। পদ্মজা মনে মনে ব্যঙ্গ করে হাসল। রেদওয়ান অন্দরমহল থেকে বের হয়ে খলিলের পাশে এসে দাঁড়ালো। তার পরনে কালো রঙের পাঞ্জাবি, গায়ের রঙও ফর্সা, তাই কালো রঙের পাঞ্জাবিতে সুদর্শন দেখাচ্ছে। পদ্মজা লতিফার কাছে শুনেছে কয়েকদিনের মধ্যেই নাকি রিদওয়ানের বিয়ে। কার সাথে বিয়ে কেউ জানে না, তবে এটা নিশ্চিত কোনো অবাগীর জীবন দুর্বিষহ হতে চলেছে। রিদওয়ান খলিলকে কি বিষয়ে কথা বলছে তা পদ্মজার কানে আসার কথা নয়, তবুও সে সেদিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় আমির। আমির এইদিক ওইদিক দেখে খলিলকে বলল,